দেখে নেই। ওকে। আহ আচ্ছা, সবাই ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা সবাই একটু জানান। আসসালামু আলাইকুম। জি, ওকে, সবাই আমরা শুনতে পাচ্ছি, তাই না? আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, এবং এই ক্লাসটা হচ্ছে আমাদের সম্ভাব্যতার উপরে। এবং সম্ভাব্যতা বা সম্ভাবনা যেই চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা থেকে এখন প্রতি বছর সবগুলো পরীক্ষাতেই কিন্তু কোশ্চেন আসে, এবং সব টাইপের স্টুডেন্টের জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এবং আজকে আপনারা এই ক্লাসটা করলে পুরাপুরি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। একটু পিছন থেকে নাও, একটু বাইরে দেখা গেল সমস্যা নেই। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো ওকে, সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমরা তাহলে স্টার্ট করি। তো প্রথমত, যেহেতু এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সব পরীক্ষাতেই যেহেতু আসতেছে, আপনারা রিসেন্টলি যত পরীক্ষা দেখেছেন সবগুলো পরীক্ষাতেই একটা দুটা করে কোশ্চেন আসে, তাই আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই সম্ভাব্যতা থেকে যত টাইপের আমি কনসেপ্ট আপনাদেরকে শেখাবো, সবগুলো কনসেপ্ট সম্পর্কে পুরাপুরি একেবারে ক্লিয়ার ধারণা রাখা এবং মনোযোগ সহকারে অঙ্কগুলা করা। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আমাদের পড়াশোনা। তো এই যে সম্ভাব্যতা যে আছে, এই সম্ভাব্যতা যে আছে, এই সম্ভাব্যতার প্রথমেই আমি যেই জিনিসটা শেখাবো সেটা হচ্ছে সম্ভাব্যতা জিনিসটা কি বা সাধারণ সূত্রগুলা কি, এই জিনিসটা আগে আমি প্রথমে শেখাবো। তো এই যে সম্ভাব্যতার প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে কোনো একটা হওয়ার প্রবাবিলিটি, মানে সম্ভবতার ইংরেজি তো প্রবাবিলিটি, তাই না? তা কোনো একটা কোনো কিছু হচ্ছে, এটার প্রবাবিলিটি বা সম্ভাব্যতা, এই জিনিসটা আসলে কি রকমের সেটা খেয়াল করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওকে, ঠিক আছে। যে আমরা অনেক সময় এইরকম একটা কথা বলি যে কোনো একটা ম্যাচ হচ্ছে, বা ওই ম্যাচের মধ্যে জিতা হারার সম্ভাবনা 50-50%, এরকম বলি না, 50% সম্ভাবনা আছে জিতার, 50% সম্ভাবনা আছে আমাদের কাজটা করার। এই যে 50% সম্ভাবনা আছে কাজটা করার বা 50% সম্ভাবনা আছে জিতার, এই যে কথাটা যে বললাম, এটাই কিন্তু সম্ভাবনা বা সম্ভাব্যতা। এই যে সম্ভাবনা আছে বা সম্ভাব্যতা আছে, বলি যে আরে 100% আমি কাজটা করবই, এই যে 100% কাজটা করবই, এই জিনিসটাকেই বলা হয়েছে সম্ভাবনা বা সম্ভাব্যতা। আচ্ছা, সম্ভাবনা বা সম্ভাব্যতার সর্বোচ্চ মান কত? আমরা সম্ভাবনা বা সম্ভাব্যতার সর্বোচ্চ মান আমরা যেটা ধরি, সেই সর্বোচ্চ মানটাকে আমরা ধরি হচ্ছে 1। এবং যখন বলি কোনো একটা জিনিস 100-এ 100% ঘটবেই, কোনো একটা জিনিস 100-এ 100% ঘটবেই যখন আমরা বলবো, তখন তার সম্ভাবনা বা সম্ভাব্যতা বলবো হচ্ছে 1। আর কোনো একটা জিনিস যদি 100% না ঘটে, যে ঘটবেই না, এটা কখনোই ঘটবে না, আপনি যাই করেন না কেন ঘটবেই না, তাহলে এইটা হয়ে যাবে সর্বনিম্ন সম্ভাব্যতা। মানে কোনো একটা জিনিসের সর্বনিম্ন সম্ভাব্যতা হচ্ছে 0। যখন ওই একটা জিনিস কখনোই ঘটবেই না এরকম যদি কোনো জিনিস থাকে, তাহলে তার সম্ভাব্যতা হচ্ছে আমাদের 0। তাহলে যদি 100% ঘটে তাহলে সেটা হচ্ছে আমাদের 1 সম্ভাব্যতা। যদি 100% না ঘটে, যে আরে ঘটবেই না, মানে 0% সম্ভাবনা আছে, আরে হবেই না, তাহলে সেটা হচ্ছে আমাদের হচ্ছে 0 সম্ভাব্যতা। সম্ভাব্যতার মানটা হয়ে যাবে 0। তার মানে সর্বসম্ভাব্যতার সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন মান হচ্ছে 0। যেমন আপনাকে আমি যদি বলি, বাংলাদেশে বাংলাদেশে রাতে সূর্য ওঠার সম্ভাবনা কত? রাত 12টার দিকে সূর্য উঠবে, এটা সম্ভাবনা কত? 0। বাংলাদেশে রাতে সূর্য উঠবে, রাত 12টায় সূর্য উঠবে, তো রাত 12টায় সূর্য উঠে না, রাত 12টায় যেহেতু সূর্য উঠে না, তার মানে সম্ভাবনা কত? 0। কথা বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইরকমের যেই জিনিস 100-এ 100% ঘটবে না, হ্যাঁ, এটা এটা আপনি শিওর যে 100% ঘটবেই না, এটা ওঠার সম্ভাবনা হয়ে যাবে 0। বুঝছি? ক্লিয়ার? তাহলে আর যদি 100%, 100-এ 100% ঘটবেই আপনি যদি বুঝেন এটা হবেই, তাহলে সেটা সেটা কিন্তু আমাদের সেটা সেটা কিন্তু আমাদের কি হয়ে যাবে বলেন তো? সেটা কিন্তু অবশ্যই আমাদের, যেমন আমরা যদি বলি যে 1 কখন হবে, এরকম আপনাকে আমি বললাম
কোনো একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, ধরেন দেখেন ভালো করে বুঝেন, 1 থেকে 20-এর মধ্যে, 1 থেকে 20-এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো থেকে বিভাজ্য সংখ্যাগুলো নিলে তা জোড় হওয়ার সম্ভাব্যতা কত? তা জোড় হওয়ার সম্ভাব্যতা কত? কথাটা বুঝেন। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে কি? 4 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে এটা কি আসলে? 4 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে 4 আছে, 4 একে 4, 4 দ্বিগুণে মনে করেন 8, 3 4-এ মনে করে 12, হ্যাঁ 3 4-এ হচ্ছে 12, তারপরে 4 4-এ 16। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে কি 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 আছে? এই যে 3 4-এ 12, 4 4-এ কত বলেন তো? 4 4-এ 16, 4 5-এ 20। তাহলে এগুলো হচ্ছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। এই 4 দ্বারা বিভাজ্য যদি কোনো একটা সংখ্যা হয়, সেটা আবার জোড় হবে। আর 4 দ্বারা বিভাজ্য যেগুলো সংখ্যা সেগুলো তো অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, আর 2 দ্বারা বিভাজ্য হলে সেটা জোড়। তার মানে যতগুলো 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে তারা তো সবাই 2 দ্বারাও বিভাজ্য। তার মানে আপনি যদি একটা সংখ্যা নেন এখান থেকে, সেই সংখ্যাটা 100-এ 100% জোড় হবেই 4 দ্বারা বিভাজ্য সংখ্যা থেকে। আমি যদি একটা সংখ্যা তুলে নেই, সেটা 100-এ 100% জোড়, কারণ 4 দ্বারা এমন কোনো বিভাজ্য সংখ্যা নাই, 4 দ্বারা এমন কোনো বিভাজ্য সংখ্যা নাই যেটা আসলে আমাদের জোড় সংখ্যা না, কারণ 4 দ্বারা বিভাজ্য হইলে সেটা 2 দ্বারা অবশ্যই বিভাজ্য। তার মানে এইটার আপনি তার মানে এখান থেকে বলতে পারতেছেন কোনো একটা সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, সে যেহেতু 100-এ 100% 2 দ্বারা বিভাজ্য, তার মানে আমি একটা সংখ্যা যদি নেই 4 দ্বারা বিভাজ্য সংখ্যা যদি নেই, সেটাকে 100-এ 100% জোড় সংখ্যা হবে, তার মানে সম্ভবত হবে 1। আমি যদি বলি সেটা বিজোড় হওয়ার সম্ভাবনা কত, এই জোড়ের জায়গায় যদি বলতাম বিজোড় হওয়ার সম্ভাবনা কত, তাহলে ওইটা তো 100-এ 100% বিজোড় হবে না, তার মানে সম্ভবত হইতো 0। তাহলে জোড় হওয়ার সম্ভাবনা হইতো কি 1, আর বিজোড় হওয়ার সম্ভাবনা কি হইতো বলেন তো? 0। ক্লিয়ার? বুঝছি কাহিনী ক্লিয়ার? যে এই এই জিনিসটা ঠিক আছে। এটা যেহেতু 100-এ 100% 4 দ্বারা বিভাজ্য হলে সেটা অবশ্যই জোড় হবে, তার মানে জোড় হওয়ার সম্ভাবনা হবে 1, মানে জোড় হবেই, সে যেটাই হোক, 4 দ্বারা যেই বিভাজ্যই সংখ্যা হোক না কেন সে জোড় হবেই। আবার বিজোড় 4 দ্বারা যেই বিভাজ্যই সংখ্যা নেন ওটা জীবনে বিজোড় নয়, তার মানে কি ওটা কি হয়ে যাবে বলেন তো? 0। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন আসেন আমরা আমরা এখন কনসেপ্ট দেখে আমরা আমরা আরেকটু কনসেপ্টটা দেখে নেই, সূত্র। এখন সম্ভাবনার যে সাধারণ সূত্র আছে, সম্ভাবনা প্রবাবিলিটি, কোনো একটা ঘটনা মনে করেন এ একটা হচ্ছে ঘটনা, এ হচ্ছে ঘটনা, এ একটা হচ্ছে ঘটনা, এ একটা হচ্ছে ঘটনা। এই এ ঘটনা ঘটার সম্ভাব্যতা যদি আমি বের করতে চাই, এ ঘটনা ঘটার সম্ভাব্যতা যদি আমি বের করতে চাই, তাহলে আমাদের অনুকূলে সংখ্যা বা এই মোট সংখ্যা, মানে এইটার অনুকূলে যতগুলা ঘটনা ঘটতেছে সেইটার সংখ্যা বা এই হচ্ছে মোট ঘটনার সংখ্যাকে আমরা বলবো হচ্ছে এটাকে সম্ভাব্যতা। এই কথার অর্থ কি? এই কথার অর্থ আস্তে আস্তে আপনি বুঝে যাবেন, কিরকম কোশ্চেন করতে করতে বুঝে যাবেন। যেমন বলেছে যে আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2022 সালের মে মাসের 4র্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ভালো করে বুঝেন, একটা সপ্তাহ আছে, যেই সপ্তাহে মোট বৃষ্টি হয়েছে 5 দিন, ওই সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। তাহলে দেখেন, একটা সপ্তাহ বিবেচনা করছি। বলেন তো একটা সপ্তাহে কতদিন হয়? একটা সপ্তাহে মোট কতদিন হয়? আমরা জানি একটা সপ্তাহে 7 দিন থাকে। তাহলে 7 দিনের মধ্যে দেখেন ভালো করে বুঝেন, 7 দিনের মধ্যে বৃষ্টি হয়েছে কয়দিন বলেন তো? বৃষ্টি হয়েছে 5 দিন। তাহলে দেখেন এটা কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে, এটা বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, তারপরে কি শিক্ষক নিবন্ধনে আসে, হ্যাঁ ক্লাস 9-10-এর পরীক্ষা আসে, ইন্টারমিডিয়েটে আসে, সব জায়গাতেই আসে। তাহলে এক সপ্তাহ মানে 7 দিন। এই 7 দিনের মধ্যে বৃষ্টি হয়েছে কতদিন বলেন তো? বৃষ্টি হয়েছে কতদিন? বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে হচ্ছে আমাদের 5 দিন, তাই না? 5 দিন। যদি আমাকে বলতো একদিন আমরা সিলেক্ট করলাম, সেটা রবিবার হোক, সোমবার হোক, যেই বারই হোক না কেন, তো সেই বারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি আমি বের করতাম, যে কোনো একটা বারে কোনো একটা দিন
কোনো একটা দিনে সেদিন বৃষ্টি হয়েছে এটা সম্ভাবনা আমি বের করতে চাই, যে বৃষ্টি হয়েছে এটা সম্ভাবনা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি আমি বের করতে চাইতাম, যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি আমি বের করতে চাইতাম, হওয়ার সম্ভাবনা যদি আমি বের করতে চাইতাম, তাহলে কি হইতো? তাহলে বিষয়টা দাঁড়াইতো বৃষ্টি হয়েছে 5 দিন অনুকূলে, বৃষ্টির অনুকূলে 5 দিন আছে, যে হইছে 5 দিন, আর মোট সপ্তাহে থাকে হচ্ছে 7 দিন, তাহলে 5/7 হইতো অ্যান্সার। যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমার কাছে চাওয়া হইতো, বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি আমার কাছে চাওয়া হইতো, আমাদের অ্যান্সার কত হইতো বলেন তো? আমাদের অ্যান্সার হইতো কি? আমাদের অ্যান্সার হইতো কিন্তু 5/7, কারণ ওই 7 দিন যে আমাদের এক সপ্তাহ, 7 দিনের মধ্যে কয়দিন বৃষ্টি হয়েছে? 5 দিন। 7 দিনের মধ্যে যেহেতু 5 দিন বৃষ্টি হয়েছে, তার মানে ডেফিনেটলি আমি বলতে পারি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 7/5। কিন্তু তা তো চায় নাই, সেটা চায় নাই। আমার কি চেয়েছে বলেন তো? বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, এইটা চেয়েছে। তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আমরা কিভাবে করে বের করতাম? তাহলে এক সপ্তাহে যেহেতু 7 দিন, 7 দিনের মধ্যে বৃষ্টি হয়নি কতদিন? বৃষ্টি হয়নি কতদিন বলেন তো? বৃষ্টি হয়নি হচ্ছে কি 7 দিন থেকে যদি আমরা 5 দিন বাদ দেই, তাহলে 2 দিন বৃষ্টি হয় নাই, 2 দিন। তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আমরা কিভাবে বের করব? বৃষ্টি না হওয়ার সম্ভাব্যতা কিভাবে বের করব বলেন? বৃষ্টি না হওয়ার সম্ভাব্যতা কিভাবে বের করব? অ্যান্সার হচ্ছে যে 7 দিনের মধ্যে, 7 দিন হচ্ছে মোট দিন, তার মধ্যে অনুকূলের সম্ভাবনা, অনুকূল মানে কি? বৃষ্টি না হওয়ার অনুকূলে কয়দিন আছে বলেন তো? না হওয়ার সম্ভাবনা হচ্ছে, না না হয়েছে তো 2 দিন, 5 দিন হয়েছে, তাহলে 2 দিন হয় নাই। তাহলে আমাদের এটা এটা হবে 7/2 দিন, তাই না? 7/2 দিন হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি? আচ্ছা, ক্লিয়ার? এনি কোনো ডাউট আছে? পুরা ঢুসুম ঢুসুম? আচ্ছা, এখন দেখেন। ওকে, ঠিক আছে। এখন দেখেন কাহিনী, কাহিনী হইতেছে যে আমাদের 7/2 হচ্ছে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। এইটাকে আমরা আরো একভাবে বের করতে পারি। সেটা কিভাবে? একটা জিনিস বুঝবেন, যদি কোনো একটা জিনিস ঘটার সম্ভাবনা যেটা দেওয়া থাকবে, কোনো একটা জিনিস ঘটা আর না ঘটা, এই দুইটা যোগ করলে সম্ভাবনা আসে 1। মনে করেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর না হওয়ার সম্ভাবনা যোগ করলে 1 আসবে। পৃথিবীতে যে কোনো জিনিস হওয়া এবং না হওয়া, এই দুইটা জিনিস যোগ করলে আসলে মান আসে 1। সেইখান থেকে আপনি যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বের করতে চান, এই নিয়মেও বের করা যাবে, এইটাও কিন্তু একটা নিয়ম। বৃষ্টি না হওয়ার সম্ভাবনাও আমরা এইখান থেকে বের করতে পারি, না হওয়ার সম্ভাব্যতা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। সেটা কি? 1 - 7/5। তার মানে 7 হইল লসাগু, 7 - 5 মানে কি? উপরে 2, নিচে হচ্ছে 7। ক্লিয়ার, বুঝছি? তাহলে আমরা দুই ভাবেই আমরা বের করতে পারি। হ্যাঁ, এখানে আমরা দুই ভাবেই বের করতে পারি। রবিবার মানে কিন্তু এখানে রবিবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। রবিবারের জায়গায় সোমবার বললেও একই অ্যান্সার হইতো, সোমবারের জায়গায় মঙ্গলবার বললেও একই একই অ্যান্সার হইতো। কাহিনী কিন্তু রবিবার সোমবারের উপরে কিছু ডিপেন্ড করতেছে না। সপ্তাহে ওইটা একটা দিন হিসাবে বিবেচনা হচ্ছে, সপ্তাহে একটা দিন। সপ্তাহে একদিন বৃষ্টি হয়নি, এটা সম্ভাবনা কত? সপ্তাহে 5 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 2 দিন বৃষ্টি হয় নাই, তাহলে 2/7। আরেকভাবে করা যায় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 7/5, কারণ মোট দিন ছিল 7 দিন, তার মধ্যে 5 দিন বৃষ্টি হয়েছে, 7/5। তাহলে হওয়ার সম্ভাবনা থেকে না হওয়ার সম্ভাবনা বের করার সিস্টেম হচ্ছে 1 - 7/5। ক্লিয়ার, বুঝছি? আমরা দুই ভাবে করেই আমরা অ্যান্সার করতে পারবো, কোনো সমস্যা নাই। সবাই ধুমধাম ক্লিয়ার? ওকে, এইবার চলে আসেন। বলছে বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলীতে কোশ্চেন এসছে, বলেন এই কোশ্চেনটার অ্যান্সার একটু আগে আমি দিলাম না? চাকরি পাওয়ার সম্ভাবনা 5/4 হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? একটু ধুমধাম। হ্যাঁ, একটু আমারে বলেন তো, সবাই একটু ধুমধাম করে বলেন তো এটার অ্যান্সার কি হবে? চাকরি পাওয়ার সম্ভাবনা দেওয়া আছে
হ্যাঁ, চাকরি পাওয়ার সম্ভাবনা থেকে না পাওয়ার সম্ভাবনা যদি আমি বের করতে চাই তাহলে কি আসবে? আমরা জানি পাওয়ার সম্ভাবনা কত, পাওয়ার সম্ভাবনা কত দেওয়া আছে বলেন, পাওয়ার সম্ভাবনা কত দেওয়া আছে? পাওয়ার সম্ভাবনা, সম্ভাব্যতা বা সম্ভাবনা যেটাই বলেন সমস্যা নাই, পাওয়ার সম্ভাবনা দেওয়া আছে, সম্ভাবনা দেওয়া আছে 5/4 তাহলে আমরা বলবো না পাওয়ার সম্ভাবনা 1 মাইনাস কি 5/4, কারণ দুইটা পাওয়া না পাওয়া যোগ করলে যেহেতু 1 হয়, তাহলে 5 - 4 কত আসে বলেন তো? 5/1। ক্লিয়ার? ধুমধাম বুঝছি। পাওয়া না পাওয়া যেহেতু 1, পাওয়ার সম্ভাবনা থেকে এই 1 থেকে পাওয়ার সম্ভাবনা বিয়োগ করলেই আমরা না পাওয়ার সম্ভাবনা পেয়ে যাব। অস্থির অস্থির অস্থির, ধুমধাম ধুমধাম। হুম, ধুমধাম পারতেছেন তো, অস্থির পারছেন, অসাধারণ। সবাই তো অস্থির। ওকে, এবার বলেন। এটা 37তম বিসিএস থেকে এসছে যে একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। দৈবভাবে তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, এটা কয় ভাবে করা যাবে? 2 ভাবে করা যাবে। একটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা, আমি যদি বের করি এখানে হোয়াইট বল কয়টা আছে, হোয়াইট বল কয়টা আছে আমরা এটা যদি বের করি, এখানে দেখেন হোয়াইট বল কয়টা আছে, 8টি হোয়াইট বল আছে, 8টি। মোট বল কয়টি আছে? মোট বল আছে 6 + 8 + কত 10, তাহলে 8 আর 10 18, 18 আর 6 যোগ করলে 24টা মোট বল আছে। তাহলে হোয়াইট হওয়ার সম্ভাবনা, এই যে প্রবাবিলিটি অফ হোয়াইট, হোয়াইট হওয়ার সম্ভাবনা কি হবে? হোয়াইট হওয়ার সম্ভাবনা হবে উপরে হচ্ছে 8, নিচে হবে কি বলেন তো 24, অর্থাৎ কাটাকাটি করলে আমরা জানি 8 × 8 3 × 8 24, তার মানে 1/3। তাহলে হোয়াইট হওয়ার সম্ভাবনা এটা, মানে সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে সাদা হওয়ার হওয়ার সম্ভাবনা আর কি, সম্ভাবনা, সম্ভাবনা এটা। তাহলে না হওয়ার, সাদা না হওয়ার সম্ভাবনা কি হবে? সাদা না হওয়ার সম্ভাবনা হবে 1 - 1/3, তার মানে 3, 3 - 1 মানে কি বলেন তো 3/2, এটা হবে, তাই না? এইভাবে করে করা যায় 3/2। আচ্ছা, এইটা দিয়ে না করে আমরা কি আরেক নিয়মে করতে পারতাম কি পারতাম না? আপনারাই বলেন, পারতাম না? যদি আমি বলতাম যে সাদা বল তো 8টা আছে, মোট বল 24টা আছে, তাহলে তাহলে মোট বল যে 24টা আছে, আমরা যদি বলি যে মোট বল আছে 24টা, মানে দ্বিতীয় প্রসেস, দ্বিতীয় পদ্ধতিতে যদি আমরা করি, মানে এটাই প্রথম পদ্ধতি হওয়ার কথা, যে মোট বল আছে 24টি, তার মধ্যে সাদা নয় এমন বল কয়টি? সাদা নয়, সাদা নয় এমন বল কয়টি? 8টা বাদে বাকি 2টা সাদা নয়, মানে 6 আর 10 যোগ করলে 16টি সাদা নয়, 16টি সাদা বল নয়। তাহলে সাদা নয় এটা সম্ভাবনা কত হবে? সাদা নয় এরকম সম্ভাবনা কত হবে? তাহলে সাদা নয় এরকম বল আছে 16টা, মোট বল আছে 24টা, ঢুসুম করে যদি 8 দিয়ে কাটি, 8 দুগুণে 16, 3 8 24, তাহলে 3/2। ক্লিয়ার কি ক্লিয়ার না? ঢুসুম ঢুসুম ক্লিয়ার সবাই? বুঝছি সবাই? প্রথম কাহিনী হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা দিয়ে বের করলাম, এটা হচ্ছে প্রথম পদ্ধতি, যে আমরা সাদা হওয়া থেকেও বের করতে পারি, সাদা হওয়া থেকে বের করতে পারি। আবার আচ্ছা, এটা আমরা প্রথম পদ্ধতিতে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে সাদা সাদা বল আছে 8টা আর মোট বল আছে 24টা, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 8/24, মানে কাটাকাটি করলে ডুসুম ডুসুম করে 1/3, তাহলে না হওয়ার সম্ভাবনা 1 থেকে মাইনাস হবে। ঠিক আছে, 1 থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের হয়ে গেল 3/2। কিন্তু আরেকটা ভাবে করতে পারি, মোট বল তো 24টা, সাদা নয় এরকম বল কয়টা আছে? এই যে 16টা, সাদা নয় এরকম বল 16টা আছে, তাহলে সাদা নয় এরকম হওয়ার সম্ভাবনা হচ্ছে উপরে উপরে 16, নিচে হচ্ছে আমাদের 24। ক্লিয়ার? বুঝছি, পারবো, ডুসুম ডুসুম। ওকে, আচ্ছা, এইটা 45তম বিসিএস এ আসছে। 45তম বিসিএস এ কি আসলো? আসছে যে 29 থেকে 38 পর্যন্ত একটা যদি সংখ্যা নেওয়া যায়, তাহলে ওই একটিকে ইচ্ছা মতো বেছে নিলে সেটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? বলেন দেখি এটা কি হইতে পারে, এটার অ্যান্সার কি হইতে পারে? এটা গতবারকার বিসিএস প্রিলিতে আসা কোশ্চেন। পারা যাবে? দেখেন তো পারবেন কিনা।
যে 29 থেকে 38 পর্যন্ত আপনি যে কোনো একটা সংখ্যা নিলেন, ইচ্ছা মতো বেছে নিলেন, সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত। আপনি একটা জিনিস চিন্তা করেন যে 29 থেকে 38 মানে কি, 29 আছে, 30 আছে, 31 আছে, এরকম করে আছে না, 32 আছে, 33 আছে, 34 আছে, হ্যাঁ, 35, তারপরে 36, 37, 38, তো এরকম, এই তো। তাহলে 38 থেকে যদি আমরা 29 বাদ দিই, তাহলে 9টা আর একে 10টা আছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। 10টার মধ্যে মৌলিক সংখ্যা কে কে? দেখেন, মৌলিক না কে কে তাদেরকে কেটে দেই। 30 একটা জোড় সংখ্যা, মৌলিক না। 32 একটা জোড় সংখ্যা, মৌলিক না। 3 11 33 মৌলিক না। 34 জোড় সংখ্যা, মৌলিক না। 35 তো 5 দ্বারা বিভাজ্য, মৌলিক না। 36 জোড় সংখ্যা, মৌলিক না। 38 38 একটা জোড় সংখ্যা, মৌলিক না। তার মানে এখানে মৌলিক সংখ্যা কয়টি আছে বলেন? এখানে টোটাল মৌলিক সংখ্যা কয়টি আছে? হুম, এখানে মৌলিক সংখ্যা একটা হচ্ছে 29, একটা হচ্ছে 31, আর একটা হচ্ছে 37। তাহলে মৌলিক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে যে মৌলিক সংখ্যা আছে আমাদের 3টি। মৌলিক সংখ্যা আছে 3টি। মোট সংখ্যা কয়টি? মোট সংখ্যা আছে 10টি। তাহলে সম্ভাব্যতা কত? মৌলিক হওয়ার সম্ভাব্যতা কত হবে? হ্যাঁ, সম্ভাবনা, বারবার সম্ভাবনাই আসছে, সম্ভাবনা হবে মৌলিক, সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা হচ্ছে উপরে 3, নিচে হচ্ছে 10। ক্লিয়ার? আচ্ছা, এখানে কিন্তু মাথায় রাখবেন যে এই সংখ্যা হিসাবের ক্ষেত্রে মনে করেন আপনাকে কখনো যদি বলে যে মনে করেন 1 থেকে 10 পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে, আপনি যদি 10 থেকে 1 বিয়োগ করেন, 10 থেকে 1 বিয়োগ করলে কত পাবেন? 9 পাবেন। কিন্তু তার সাথে 1 যোগ হয়ে যায়, মানে যত বিয়োগ করলে যত পাওয়া যায় তার চেয়ে 1 যোগ করতে হয়। মোট সংখ্যার পরিমাণ হচ্ছে বিয়োগ ফলের চেয়ে 1 বেশি, কারণ সামনের সংখ্যাটা আর পিছনের সংখ্যাটা সহজ যেহেতু হিসাব। তাহলে 1 থেকে 10 পর্যন্ত কিন্তু মোট হচ্ছে 10টা সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত, কথা বোঝা যায় নাই? সেই রকম আমি 38 থেকে এইটা কিন্তু অনেকেই ভুল করছিল। এর আগে যখন পরীক্ষায় আসছে 38 থেকে 29 বিয়োগ করে 9 মনে করছে যে এখানে মোট 9টা সংখ্যা আছে। কিন্তু যেহেতু এটা থেকে এটা পর্যন্ত মানে আমার 29ও নিতে হচ্ছে, 38ও নিতে হচ্ছে, তার মানে কিন্তু এখানে সংখ্যা কিন্তু আছে 9টা প্লাস একটা মানে 10টা। এটা কিন্তু আপনার ভুল করা যাবে না। যে কোনো সময় আপনাকে যদি বলে 1 থেকে 100 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, তাই 100 থেকে 1 বিয়োগ করলে তো 99 হয়, কিন্তু 1 থেকে 100 পর্যন্ত 100টা সংখ্যা আছে। আমি যদি বলি 10 থেকে 100 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, তাহলে 100 মাইনাস 10 করলে 90 হয়, আসলে 91টা সংখ্যা আছে, একটা বেশি আছে। ক্লিয়ার? বুঝছেন? হ্যাঁ, বুঝা গেছে? একটা আসলে কিন্তু বেশি আছে, একটা কিন্তু বেশি থাকবে। আমি যদি বলি 20 থেকে 40 পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে, 20 থেকে 40 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, তাহলে 20 থেকে 40 পর্যন্ত কিন্তু 40 মাইনাস 20 মানে 20, তার সাথে 1 বেশি মানে 21টা সংখ্যা কিন্তু আছে। ক্লিয়ার? বুঝেছি? ডুসুম ডুসুম? ওকে। অস্থির 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 লোকজন পারা গেছে। আর এটা তো এইবারকার প্রাইমারির কোশ্চেনটা, তাই না? 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলো নিলে সংখ্যাগুলো তা পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত? পূর্ণবর্গ মানে কি আসলে? পূর্ণবর্গ কথাটার অর্থ কি? গতদিনও আমি কথাটা বলতেছিলাম, এই যে পূর্ণ সংখ্যা আর পূর্ণবর্গ জিনিসটাকে বুঝেন। মনে করেন পূর্ণ সংখ্যা কি কি, যেমন 0 একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 0 স্কোয়ার করলে তো 0 একের মধ্যে পড়তেছে না। আমি যদি 1 একটা পূর্ণ সংখ্যা চিন্তা করি, 2 একটা পূর্ণ সংখ্যা চিন্তা করি, 3 একটা পূর্ণ সংখ্যা। আর পূর্ণ বর্গ সংখ্যা মানে কি? এদের বর্গ। পূর্ণ বর্গ সংখ্যা মানে একের বর্গ করলে, মানে একের বর্গ করলে কত হয়? একের যদি বর্গ করেন তাহলে 1 আসবে, মানে 1 আর 1 গুণ করলে 1। 2 এর বর্গ করলে কি আসে? 2 এর বর্গ করলে 2 আর 2 গুণ করলে 4 হয়। তাহলে 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। মানে পূর্ণ সংখ্যার মধ্যে 3ও আছে, 2ও আছে, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা কিন্তু 2 না, কারণ কারো বর্গ করলে তো আর আপনি 2 পাচ্ছেন না। কোনো পূর্ণ সংখ্যার বর্গ করলে তো 2 পাবেন না, 4 পাবেন, 1 পাবেন। তাহলে এই 1 4 এরা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তিনের বর্গ করলে আমি 3-এর স্কোয়ার মানে 9 পাই, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে পারফেক্ট স্কোয়ার যে নাম্বারটা। 4-এর স্কোয়ার করলে 4-এর স্কোয়ার মানে কি 16 পাই, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। এরকম করতে করতে আমাদেরকে বলছে এই পূর্ণবর্গ সংখ্যাটা যে এই যে 1 পাইলাম, 4 পাইলাম, 9 পাইলাম, এরকম পূর্ণবর্গ সংখ্যা 440 পর্যন্ত কয়টা আছে। তাহলে আমাদেরকে একটা হিসাব মাথায় রাখতে হবে। 1 থেকে সবসময় আমি বলি 30 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ মুখস্থ রাখতে, যে আমরা জানি যে 20-এর বর্গ করলে 20 আর 20 গুণ করলে হবে 400, আর 21 আর 21 যখন আপনি গুণ করবেন আপনি পাবেন হচ্ছে 441। দেখেন, 21-এর বর্গ করলে আপনি 441 পাইলেন, যেটা কি 440 পার হয়ে গেছে। তার মানে আপনাকে এখানে স্টপ যাইতে হবে, অর্থাৎ 400 পর্যন্ত যতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে ততগুলাই আসলে আপনাকে নিতে হবে, যে 1 থেকে
1 থেকে 440 পর্যন্ত আপনার লাস্ট যেটা ফার্স্ট যেটা পূর্ণবর্গ সেটা সংখ্যা সেটা হচ্ছে 1, আর লাস্ট যেটা পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে 400। তাহলে এখন আমি যদি চিন্তা করি যে এই ফার্স্ট যে পূর্ণবর্গ সংখ্যাটা 1 আর লাস্ট যে পূর্ণবর্গ সংখ্যা যে 400, এইটার মধ্যে মোট কয়টা পূর্ণবর্গ সংখ্যা আছে এটা কিন্তু সহজেই বের করা যাচ্ছে, কারণ এই পাশেরটা দেখে। কারণ 1 এর বর্গ করলে 1 পাইছে, এরকম করে 2 এর বর্গ, 3 এর বর্গ, এরকম করে 20 এর বর্গতে যেয়ে কিন্তু এটা কিন্তু 400 আসছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে 1 থেকে 20 পর্যন্ত তো আমার মোট সংখ্যা আছে 20টা, তার মানে 1 থেকে 440 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা আছে 20টা। কারণ ওই যে 20 এর স্কোয়ার করলে 400 পাইছি, সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে আমি বলতে পারি 1 থেকে 440 এর মধ্যে আমাদের পূর্ণবর্গ সংখ্যা 1 থেকে 440 পর্যন্ত যে পূর্ণবর্গ সংখ্যা যে আছে, পূর্ণবর্গ সংখ্যা আছে, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আছে তার মানে হচ্ছে 20টি পূর্ণবর্গ সংখ্যা আছে। আর 1 থেকে 440 পর্যন্ত মোট সংখ্যা কয়টি আছে? মোট সংখ্যা কয়টি আছে আমরা জানি কি, দুইটা বিয়োগ করে 1 যোগ করতে হবে। এই দুইটা বিয়োগ করলে 439, 1 যোগ করলে তো 440ই হয়, 440টি। তাহলে সেটি পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত বা সম্ভাব্যতা কত? তাহলে এটা সম্ভাব্যতা হবে, উপরে হবে 20, নিচে হবে কত বলেন তো? 440। ঢুসুম ঢুসুম করে কাটা, তার মানে 1/22। তার মানে আমাদের অ্যান্সার কত আসবে বলেন তো? 1/22। সবাই ক্লিয়ার? বুঝেছি? ঢুসুম ঢুসুম অস্থির পারা যাবে। আমাদেরকে এখানে বুঝতে হইলো যে পূর্ণবর্গ 1 থেকে 440 পর্যন্ত আমাদের যে পূর্ণবর্গ সংখ্যা আছে 20টা। কারণ ওই যে 1 এর বর্গ, 2 এর বর্গ, এরকম 1 এর বর্গ, 2 এর বর্গ, এরকম করতে 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 20 এর বর্গ যখন আসতেছে তখন হইছে 400, আর 21 এর বর্গ কিন্তু আমাদেরকে 440 পার হয়ে গেছে। তার মানে এটাকে নিতে পারতেছি না। তাহলে 1 এর বর্গ নিতে পারবো, 2 এর বর্গ, 3 এর বর্গ, এরকম করে করে 20 এর বর্গ পর্যন্ত নিতে পারবো। তার মানে এরকম করে আমাদের এখানে 20টা সংখ্যা আছে, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা আছে 1 থেকে 440 পর্যন্ত 20টা। ক্লিয়ার? ঢুসুম ঢুসুম অস্থির পারা যাবে? ওকে। ওইটা অমূলত সংখ্যা, পান্না সিদ্দিক, আপনি অনেকগুলো ভিডিও দিছে এটা নিয়ে, ওটা অমূলত। ওকে, এটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে কোশ্চেনটা আছে। দেখেন, কোনো একটি লটারিতে কোনো একটা লটারিতে কি বলেছে দেখেন, দেখি কোশ্চেনটা দেখেন, ভালো করে কোশ্চেনটা দেখেন। কোনো একটা লটারিতে 770টি টিকিট বিক্রি করা হয়েছে। রহিম 15টি টিকিট কিনেছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? বলেন, প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? তাহলে প্রথম যে পুরস্কার পাবে এটার সম্ভাবনা কত হবে? প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা বলেন। প্রথম পুরস্কার পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত হবে? হুম, হ্যালো, আচ্ছা, হ্যাঁ এই তো পারা গেছে, আরে সবাই পারে দেখি। এখানে মোট মোট কয়টি আছে? মোট আছে 15টা টিকিট সে কিনছে। তাহলে তাহলে বিষয়টা হচ্ছে অনুকূলে আছে, তার হচ্ছে 15টা টিকিট অনুকূলে, সে কিনে ফেলছে 15টা টিকিট। মোট কয়টা টিকিট ছিল? 570টা টিকিট। তাহলে কি 15/570? তাহলে কি 15/570? এটাই হবে আমাদের আনসার। তাহলে 15/570 করে দিবেন, আপনার অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই একটু কমেন্ট করেন, সবাই কি ক্লিয়ার? ধুমধাম। ক্লিয়ার? পারা যাবে? অস্থির। আচ্ছা, আপনি তারপরে কাটাকাটিও করতে পারেন আরো। আপনি মনে করেন দুইটা তো 5 দিয়ে যাবেই, তাহলে 5 দিয়ে গেলে 3×5 = 15, 5×5, আহ এখানেও 5×5, 4×5 হচ্ছে 20, 14। এটা আবার 3 দিয়েও যাবে, 3×3, এখানে 3×3 হচ্ছে 9, 3×8 হচ্ছে 24। তার মানে আমাদের আসতেছে 1/38। তার মানে আমাদের অ্যান্সার কত আসে বলেন তো? 1/38।
আমাদের অ্যান্সার হচ্ছে 1/38। কাটাকাটি করলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 1/38। অস্থির? ক্লিয়ার? সবাই বুঝছি? পারবো? অস্থির, অস্থির। আপনারা তো অস্থির বুঝতেছেন, অস্থির। সবাই পারতেছেন, সুন্দর। আসেন, এটা আরেকটা নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের কোশ্চেন। বলছে 30টি টিকিট 1 থেকে 30 ক্রমিক সংখ্যা নম্বর দিয়ে দেওয়া হয়েছে। টিকিট গুলো, এটা কিন্তু চ্যাপ্টার 14 এর উচ্চতর গণিত, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের চ্যাপ্টার 14 এর কোশ্চেন। যে 30টা টিকিটের 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া হয়েছে। টিকিট গুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে নেওয়া হইলো। টিকিটটির ক্রমিক নম্বর 1 নাম্বার হচ্ছে জোড় সংখ্যা, 2 নাম্বার হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, 3 নাম্বার হচ্ছে 4-এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা, 5 নাম্বার হচ্ছে 4 নাম্বার হচ্ছে 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনাগুলো নির্ণয় করো। তাহলে আমরা এক এক করে নির্ণয় করি। একটা কোশ্চেন দিয়ে কিন্তু অনেক কিছু আপনার আসলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন এক নাম্বার যদি আমরা করি, 1 নাম্বারের কাহিনী 1 নাম্বার যদি করি, যে সেটা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? জোড় বলেন তো, আপনারা নিজেরাই বলেন কি হইতে পারে অ্যান্সার। আপনাদেরকে এতক্ষণ থেকে যেহেতু শিখাইলাম, 30টা টিকিট নিছে, 1 থেকে 30 ক্রমিক নাম্বার, ক্রমিক আছে 1 থেকে 30 পর্যন্ত। বলেন দেখি জোড় হওয়ার সম্ভাবনা কি হইতে পারে? জোড় কয়টা আছে আর বিজোড় কয়টা আছে বলেন। এইখানকার মধ্যে 1 থেকে 30-এর মধ্যে অবশ্যই জোড় সংখ্যা ক্রমিক নাম্বার যেহেতু দেওয়া হয়েছে 1 2 3 4, তাহলে জোড় সংখ্যা পড়ছে 15টাতে, বিজোড় সংখ্যা পড়ছে 15টাতে, তাহলে জোড় আছে 15টাতে। আর মোট তো আছে কয়টা বলেন তো? মোট তো আছে 30টা টিকিট। তাহলে জোড় হওয়ার সম্ভাবনা কি হবে বলেন? জোড় হওয়ার যে সম্ভাবনাটা আসবে, জোড় হওয়ার সম্ভাবনা যদি আমি বের করতে চাই, সম্ভাবনা, তাহলে উপরে 15, নিচে হচ্ছে 30, ঢুসুম ঢুসুম করে কাটাকাটি করলেই হাফ। তাহলে জোড় হওয়ার সম্ভাবনা হবে, দৈব মানে কি? দৈব মানে কি আসলে বলেন তো? দৈব মানে হচ্ছে আমাদের মানে আরবিট্রারিলি আপনি চোখ দিয়ে দেখতেছেন না, মনে করেন দৈবভাবে মানে আপনি এখন যদি এই সম্ভাবনা বের করতে যাচ্ছেন আর আপনি দেখে দেখে মনে করেন জোরটা তুললেন বা বিজোরটাতে তুললেন, তাহলে তো আসলে সমসম্ভাব্য হবে না। আপনি চোখ বন্ধ করে তুলছেন, তাহলে সম্ভাব্যতাটা আসতেছে। চোখ বন্ধ করে তুললে জোর হওয়ার সম্ভাবনা কত, বিজোর হওয়ার সম্ভাবনা কত? আপনি এখন যদি জোরে তুলেন তাহলে তো ওটা 100% হয়ে গেল জোর সম্ভাবতা। সেই জন্য দৈব চয়নে মানে এটা আন্দাজে, আপনি আন্দাজে তুলছেন। হ্যাঁ, কোনো কিছু আন্দাজে তুলে ফেলছেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, অস্থির। সবাই বুঝছি? পারবো? তাহলে আমাদের প্রথম যেই কাহিনীটা আসলো সেটা হচ্ছে এরকমের। আচ্ছা, এখন দেখেন যে 2 নাম্বার কোশ্চেনে, মানে খ নাম্বার কোশ্চেনে আছে 4 দ্বারা বিভাজ্য। বলেন তো 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি আছে? 4 দ্বারা বিভাজ্য আপনি এইভাবে করে চিন্তা করতে পারেন যে 1 থেকে 30 পর্যন্ত নিলে আপনি যদি তাড়াতাড়ি চিন্তা করেন, 4-এর গুণিতক 4 সাথে হয় 28, 4 8-এ হয় 32, 32 তো পার হয়ে গেল। তার মানে 4, মানে 4 দ্বারা বিভাজ্য আপনি এইভাবে করে লিখতে পারেন একটা, যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 4 8 12, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, হ্যাঁ, তারপরে 4 6 24, 4 7-এ 28, এইভাবে করে লিখতে পারেন। তারপরে 1 2 3 4 5 6 7টা এইভাবেও গুনতে পারেন। আরেকটা চিন্তা করতে পারেন, এমসিকিউ এ যদি আসে আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে আমি তো 1 থেকে 30 পর্যন্ত টিকিট আছে, তাহলে 4 গুণন 1 এইরকম করে শুরু করে 4 গুণন 7 করলে 4 7-এ 28 হয়, আর 4 গুণন 8 করলে তো সেটা পার হয়ে যায়। তার মানে 7টা এরকম সংখ্যা আছে যেটা 4 দ্বারা বিভাজ্য 1 থেকে 30-এর মধ্যে। তার মানে আমাদের মোট তো ছিল হচ্ছে 30টা। তার মানে সম্ভাব্যতা যদি আমি বলি যে 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা আসবে হচ্ছে, উপরে আসবে 4, নিচে আসবে 30, তাহলে আমরা কাটাকাটি করলে পাচ্ছি 2 ভাগ হচ্ছে আমাদের 15। তার মানে এটার অ্যান্সার কত আসতেছে বলেন তো? 2 ভাগ 15, রাইট? সরি, 4 দ্বারা বিভাজ্য বলতেছি, 7 ভাগ 30। আরে 7 ভাগ 30, আমি আবার কি লিখলাম এটা? কয়টা কয়টা সংখ্যা আছে? 7টা। মানে মোট পেয়েছি কয়টা? 7টা। 7 ভাগ কত হবে বলেন তো? 30। মোট আছে এই যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? হ্যাঁ, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 7টি। যেহেতু 7টি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে আর মোট মোট এখানে টিকিট আছে হচ্ছে 30টা, তাহলে 7 ভাগ 30। ক্লিয়ার কি ক্লিয়ার না? একটু আমারে বলেন, সবাই কি ক্লিয়ার? বুঝছি? পারবেন? ধুমধাম? সবাই পারবো?
আচ্ছা, এই দুইটার কাহিনী শেষ। এইবার এইবার সবাই একটু অ্যান্সার দেন, 4-এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা কত? গ নাম্বারের একটু অ্যান্সার দেন দেখি সবাই, ঢিসুম ঢিসুম করে অ্যান্সার দেন দেখি। 4-এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা কত? 4-এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা কত বলেন তো? এইটা কিন্তু সবার পারা উচিত, বলেন 4-এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা কত? একটা টিকিট নিছেন, 1 থেকে 30 পর্যন্ত নাম্বারিং করছেন, 4-এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা কত? 4-এর চেয়ে ছোট এখানে কয়টা সংখ্যা আছে? 4-এর চেয়ে ছোট কয়টা সংখ্যা আছে? 4-এর চেয়ে ছোট বলেন তো, 4-এর চেয়ে ছোট সংখ্যা কি কি আছে? আরে ভাইয়া, 4-এর চেয়ে ছোট সংখ্যা তো 1 2 3 আছে, আর তো কিছু নাই। 1 2 3, তাহলে এটা সম্ভাবনা কি হবে? 3টা সংখ্যা আছে, তাহলে সম্ভাবনা কি হবে? মোট 30টার মধ্যে 3টা, তার মানে সম্ভাবনা বা সম্ভাব্যতা ইকুয়াল হবে উপরে 3, নিচে কত হবে? 30, তার মানে হবে 1/10। ক্লিয়ার? বুঝছি তাই না? 1/10 বুঝছি, পারবো, অস্থির, পারা যাবে। ওকে, পারা যাবে, ঢুসুম ঢুসুম। এইবার এইবার দেখেন, এবার বলছে 22-এর চেয়ে বড় বড় সংখ্যা সম হওয়ার সম্ভাবনা কত? বলেন তো, 22-এর চেয়ে বড়, 22-এর চেয়ে বড় মানে কি? মানে 23 থেকে 30 পর্যন্ত, 23 থেকে 30 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে সেটাই তো 22-এর চেয়ে বড়। 23 থেকে 30 বাদ দিলে কয়টা সংখ্যা হয়? আমরা জানি 30 থেকে 23 বাদ দিলে 7, আর 1 যোগ করতে হবে, কারণ ওই যে বিয়োগ করে 1 যোগ করতে হয়, তাহলে মোট 8টা সংখ্যা আছে। তার মানে আপনি এইভাবে করেও বলতে পারেন যে 23 24, মানে 22-এর চেয়ে বড় সংখ্যাগুলো হলো যে 23 24 25 26 27 28 29 30, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7 8টা, 8টা সংখ্যা আছে 22-এর চেয়ে বড়। তার মানে সম্ভাবনা কি হবে, বা সম্ভাবনা কি হবে? সম্ভাবনা হবে উপরে 8, নিচে হবে 30, কাটাকাটি করলে 4/15। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই বুঝছি, পারবো, ঝুসুম ঢুসুম, অস্থির, পারা যাবে। হুম, আচ্ছা আচ্ছা, এবার দেখেন একটি ছক্কা, এবার খুবই সুন্দর একটা কোশ্চেন। একটি ছক্কা একবার নিক্ষেপ করছেন, সেইটা জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? এটা এটা খুবই একটা সুন্দর কোশ্চেন। একটা ছক্কা, ওই যে ছক্কা, আমরা লুডুর ছক্কা খেলি না? লুডুর ছক্কা কয়টা পার্ট আছে, কয়টা কয়টা দিক আছে, কয়টা তল আছে? 6টা তল আছে না? 1 2 3 4 5 6, 6টা তল আছে। এই 6টা তলের মধ্যে জোর হইলেও চলবে, 3 দ্বারা বিভাজ্য হইলেও চলবে। তাহলে দেখেন, তাহলে আপনাকে যদি বলি জোর অথবা অথবা 3 দ্বারা বিভাজ্য, এগুলা কি কি আছে বলেন তো? আপনার যদি ওই ছক্কার মধ্যে 1 আসে, সেটা কি জোর বা 3 দ্বারা বিভাজ্য? একটাও না। 2 আসে, সেটা তো জোর, তাহলে 2 হইতে পারে। 3 যদি উঠে, সেটা 3 দ্বারা বিভাজ্য। 4 যদি আসে, সেটা জোর। 5 যদি আসে, একটাও না। 6 যদি আসে, সেটা জোর এবং কি 3 দ্বারা বিভাজ্য, দুইটাই। তাহলে জোর অথবা 3 দ্বারা বিভাজ্য যারা যারা থাকবে তাদেরকে আমি সবাইকেই নিব। তাহলে জোর অথবা 3 দ্বারা বিভাজ্য হইলে আমি সবাইকে নিব। কাকে কাকে নেই নেই? যেটা জোরও না 3 দ্বারা বিভাজ্য না, তাকে আমি নেই নেই। তাহলে অনুকূলে আমাদের পড়তেছে 2 উঠলেও আমার চলবে, ওই যে ছক্কাতে 2 উঠলেও চলবে, 3 উঠলেও চলবে কারণ 3 দ্বারা বিভাজ্য 3, 4 উঠলেও চলবে কারণ জোর, 5 উঠলে চলবে না কারণ জোরও না 3 দ্বারা বিভাজ্য না, 6 উঠলে চলবে কারণ জোর আর 3 দ্বারা বিভাজ্য দুইটাই। তার মানে আমার কাছে অপশন আছে এই 4টা, আমার অনুকূলে আছে এই 4টা। আর আমাদের মোট তল আছে কয়টা? মোট তল আছে হচ্ছে 6টায়, 6টি তল আছে। তাহলে সম্ভাবনা কি হবে? যে এই জোর অথবা বা সম্ভাব্যতা বা সম্ভাবনা, যদি আমি বলি সম্ভাব্যতা বলা যায়, সম্ভাবনা, এগুলা কিন্তু মাঝে মাঝে আমি সম্ভাবনা লিখতেছি, মাঝে মাঝে সম্ভাব্যতা লিখতেছি, একই কথা। তাহলে উপরে উপরে আসবে 4, নিচে আসবে 6, তার মানে 2/3। ক্লিয়ার? সবাই বুঝছি, পারবো, পারা যাবে। ওকে, তাহলে এটা কি হবে? তাহলে জোর অথবা 2 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/3। 4/6 মানেই 2/3। ঢুসুম ঢুসুম, ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা, এটা কিন্তু আরো একটা নিয়মে করা যায়, সেই নিয়মটা আমি একটু পরে শিখাবো, এই যে অথবা দিয়ে যদি থাকে, মানে সূত্র দিয়ে করা যায়, প্রবাবিলিটি অফ এ অথবা বি, একটু পরে এই সূত্র আপনারা যখন শিখবো, এই সূত্র দিয়ে করা যায়,
সেটাও আমি করাবো, যে অথবার অঙ্ক কিভাবে করে করতে হয় সেটা, এই অঙ্কটা আমি করাই দিবনি। ঠিক আছে, ক্লিয়ার করে দিব। তখন আপনি বুঝবেন যে ও আচ্ছা এইভাবে করেও করা যায়। এটা হচ্ছে নর্মাল বেসিক নিয়মেই করা যাচ্ছে। আবার আরেকটা সূত্র আছে, সূত্র দিয়ে করা যায়, যে এন মানে সেটের সূত্র। হ্যাঁ, এই এন অফ এ কি বলে, এ ইউনিয়ন বি সমান হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। সেটারই পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন হচ্ছে বি। এটা দিয়েও করা যায়। আচ্ছা, পরে করাচ্ছি ওটা। ওকে, আসেন এবার। এবার বলছে একটি অধিবর্ষে 53টি শুক্রবার থাকার সম্ভাবনা কত? 13 তারিখে, আমি 13 তারিখ কি কবে? আশিস কুমার, অজিত কুমার বালা। আচ্ছা, যারা নিবন্ধন এবং প্রাইমারির জন্য যারা 01734700388 এই 500 টাকার কোর্সে যারা ভর্তি হয়েছেন, যে এই যে সামনে যে 17 তারিখে যে ক্লাসটা আছে, এই নাম্বারেই SMS দিবেন। কোনো যদি লিঙ্ক না পেয়ে থাকেন, কোনো কিছু, সবকিছু এই নাম্বারেই দিবেন, 01734700388 এই নাম্বারেই SMS দিবেন। ওই নাম্বার থেকেই আপনাকে SMS এ লিঙ্ক বা ওইটা দেওয়া হবে টাকা পাঠানোর পরে। ঠিক আছে, কোনো প্যারা নাই। ওই নাম্বারেই মেসেজ দিবেন। টেক্সট SMS, হোয়াটসঅ্যাপে নয় কিন্তু, টেক্সট SMS, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার নয়। ওকে, দেখেন এখন অধিবর্ষ মানে লিপিয়ার মানে অধিবর্ষ। বলেন তো লিপিয়ারে এক বছরে কত দিন থাকে? আমরা নর্মাল বর্ষে এক বছরে 365 দিন থাকে, কিন্তু অধিবর্ষ মানে কত দিন? অধিবর্ষ অধিবর্ষ মানে কিন্তু 366 দিন। অধিবর্ষ মানে কত দিন? 366 দিন। ভালো করে শুনেন, এখন মজার ব্যাপারটা শুনেন, খুবই ইন্টারেস্টিং কথা শুনেন। আপনার একটা সপ্তাহে কত দিন থাকে? একটা সপ্তাহে আমরা জানি এক সপ্তাহে থাকে 7 দিন। আমরা যদি এই 366কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, মানে 7 দিন, আমরা দেখি যে কত সপ্তাহ আসে। ভালো করে বুঝেন কত সপ্তাহ আসে, ভালো করে মনোযোগ। তাহলে 5 সাথে হয় 35, এখানে আসে 1 6, এবং 7 দ্বিগুণে হয় 14, তার মানে 2। তার মানে এক অধিবর্ষ মানে নর্মাল বর্ষ হইলে 52 সপ্তাহ একদিন আসতো, যদি 365 হইতে একদিন আসতো। অধিবর্ষ হইলে 52 সপ্তাহের সাথে 2 দিন এক্সট্রা আসে, 52 সপ্তাহ প্লাস 2 দিন। তাহলে 52 সপ্তাহে একটা সপ্তাহের মধ্যে আমার 7 দিন তো থাকে, এই 7 দিনে তো মাস্ট বি শুক্রবার একটা আছেই। তাহলে 52টা শুক্রবার তো মাস্ট, 52টা শুক্রবার তো মাস্ট, এতে কোনো সন্দেহ নাই। 52টা শুক্রবার কি মাস্ট? 52টা শুক্রবার তো আছেই, মানে 52টা সপ্তাহ যেহেতু আছে, 366 দিনে 52 সপ্তাহ প্লাস 2 দিন, তার মানে 52টা সপ্তাহের মধ্যে তো 52টা শুক্রবার আছেই। আমাকে বলছে 53টি শুক্রবার হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমার আর দিন বাকি কয়টা? অনুকূলে আমার দিন আছে 2টা, কিন্তু বার আছে কয়টা? বার তো মোট বার কি আছে? শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, বুধ বৃহস্পতি, তার মানে কি মোট 7 বার আছে। তার মানে আমার অনুকূলে দিন আছে 2টা, কিন্তু মোট বার আছে তো 7টা। তার মানে আমরা অনুকূলে দিন এখানে আমরা লিখে দিতে পারি, যদি আমরা রিটেনের মতো করে করি, যে অনুকূলে দিনের সংখ্যা, আমাদের অনুকূলে দিন আছে, অনুকূলে অনুকূলে দিন হচ্ছে কত? ইকুয়াল হচ্ছে 2। মোট বার হচ্ছে 7, 7 বার আছে। তাহলে 53টি শুক্রবার হওয়ার সম্ভাবনা, 53টি শুক্রবার হওয়ার সম্ভাবনা, শুক্রবার হওয়ার সম্ভাবনা হচ্ছে 2 ভাগ কত বলেন তো? 7। ক্লিয়ার? বুঝছি। মানে ব্যাপারটা হচ্ছে আমাকে বলছে 53টি শুক্রবার, তার মধ্যে 52টা শুক্রবার অলরেডি 364 দিনই যদি থাকে টোটাল, তাহলে এটা শুধু 52টা শুক্রবারই থাকবে, এর চেয়ে বেশিও থাকবে না, কমও থাকবে না, 52টা শুক্রবারই থাকবে। কিন্তু মানে ওই বাকি 2 দিন যা থাকতেছে, এই বাকি 2 দিন কোনো কোনো বছরে ওই বাকি 2 দিন শনি রবি পড়বে, কোনো কোনো বছরে ওই বাকি 2 দিন মানে আপনার শুক্র শনি পড়বে, কোনো কোনো বছরে ওই বাকি 2 দিন বৃহস্পতি শুক্র পড়বে, কোনো কোনো বছরে ওই বাকি 2 দিন আপনার বুধ আর বৃহস্পতি পড়তে পারে, মানে অধিবর্ষে যেহেতু 2 দিন বাকি আছে। তার মানে আমার অনুকূলে আর 2টা দিন বাকি আছে, কিন্তু মোট তো বার আছে 7টা। তাহলে আমার সম্ভাবনা হবে হচ্ছে 2 ভাগ 7। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি। ওকে,
এখন শুনেন, এখন সম্ভাব্যতার ক্ষেত্রে এবং অথবা এর প্রয়োগ, এবং আর অথবা এর প্রয়োগ, সম্ভাব্যতার ক্ষেত্রে এবং অথবা এর প্রয়োগ শুধু সম্ভাব্যতার ক্ষেত্রে না, আপনাদেরকে আমি যখন সেট পড়িয়েছি, আপনাদেরকে যখন এই জিনিসগুলো একটু বলে দেই, আপনাদেরকে ইউটিউব বা ফেসবুকের মধ্যে আমি সেট পড়িয়েছি না আপনাদেরকে, বা প্রাইভেটেও তো পড়িয়েছি, যাদের প্রাইভেট ব্যাচে এগুলো শেষ হয়েছে সেট অধ্যায়টা, বা আপনাদেরকে যদি আমি বলি বিন্যাস পড়িয়েছিলাম, আপনাদেরকে সম্ভাব্যতা পড়িয়েছিলাম, হ্যাঁ, বা সমাবেশ পড়িয়েছিলাম, আর এখন সম্ভাবনা পড়িয়েছিলাম, এই সম্ভাব্যতা পড়াচ্ছি। এগুলো সবগুলোর ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হচ্ছে এবং যেখানে দেখবেন এবং মানে যোগ, আর সরি এবং মানে হবে গুণ, আর অথবা যেখানে দেখবেন সেটা হবে যোগ। এবং মানে কথাটা একটা একটা ঘটনাকে আপনি যদি এবং দিয়ে সেপারেট করতে পারেন, এবং দিয়ে, তাহলে এবং এর জন্য আসবে গুণ। আর একটা ঘটনাকে আপনি যদি অথবা দিয়ে সেপারেট করতে পারেন, তাহলে সেটার জন্য আসবে যোগ। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, এটা এটা আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? বোঝা গেছে যে এবং দিয়ে যদি আপনি সেপারেট করেন তাহলে এইটা হবে গুণ, অথবা দিয়ে যদি আমরা সেপারেট করি তাহলে হবে যোগ। মানে এটা সম্ভাব্যতার ক্ষেত্রে। যেমন আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, ধরেন ধরেন আচ্ছা, এইখানে এখানে আপনাকে আমি বললাম যে একটি ব্যাগে 4টি সাদা ও 3টি কালো বল আছে। একটি ব্যাগে 4টি সাদা বল আছে আর 3টে কালো বল আছে। 2টি বল তোলা হলো, 2টি সাদা হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, আমাকে লাগবে 2টি সাদা হতে লাগবে, তাই না? 2টি বলই কি লাগবে বলেন তো? সাদা হতে লাগবে। 2টি বলই আমাকে সাদা সাদা হওয়া লাগবে, 2টা বলই আমাদের সাদা হওয়া লাগবে। তাহলে প্রথম যেই জিনিসটা আপনি চিন্তা করবেন, এই ঘটনাটাকে আমি কিভাবে করে রিপ্রেজেন্ট করতে পারি, যে আমার যে 2টা বল সাদা হওয়া লাগবে সেটাকে, বিষয়টা মাঝখানে আমি এবং বা অথবা কোনটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমি কি বলতে পারি যে প্রথম যেই বলটি তুললাম, যে প্রথম বলটি, হ্যাঁ 2টি বলই সাদা হবে যদি প্রথম বলটি আপনার সাদা হলো, প্রথম বলটি আপনার সাদা হলো, এবং মাঝখানে দ্বিতীয় বলটিও আপনার সাদা হলো, তাহলে কি 2টি বল সাদা হবে না? দ্বিতীয় বলটিও আপনার সাদা হলো। আপনি আগে এই জিনিসটা ভালো করে ভাষাটা প্রয়োগ করা শিখেন, ভালো করে এই এই বিষয়টা আগে প্রয়োগ করা শিখেন। মনে করেন আপনি এখানে এবং এর জায়গায় আপনি যদি অথবা দেন, মিলবে। মানে আপনার 2টা বলই সাদা লাগবে, তাহলে প্রথম বল সাদা অথবা দ্বিতীয় বল সাদা, তাহলে কি 2টাই সাদা হইলো? 2টা তো সাদা হইলো না। কিন্তু আমি যদি বলি প্রথম বলটা সাদা এবং দ্বিতীয় বলটাও সাদা, আমি তুলছি, প্রথম বলটা সাদা পাইছি এবং দ্বিতীয় বলটাও সাদা পাইছি, তখনই আপনার জন্য কিন্তু আপনার কিন্তু এই জিনিসটা হইলো যে 2টা বলই সাদা হইলো। তার মানে মাঝখানে অবশ্যই এবং কথাটা বসবে। এটাকে আমি যদি একটু আলাদা করি, কথা কি বোঝা গেছে? হ্যাঁ, কথা বুঝছি যে প্রথম বলটা সাদা এবং দ্বিতীয় বলটা সাদা, মানে 2টা বলই হচ্ছে সাদা। আমি যেই 2টা বল তুলছি 2টা বলই, প্রত্যেক বলই সাদা হবে, প্রথম বলটা এবং দ্বিতীয় বলটা দুটাই সাদা। তাহলে প্রথম বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত বলেন তো? প্রথম বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? দেখেন প্রথম বলটা, তাহলে প্রথমেই আসি যে প্রথম বল সাদা হওয়ার সম্ভাবনা আমরা একটু লিখি। মানে এখানে আমরা প্রথমে লিখবো যে প্রথম বলটি প্রথম বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা হওয়ার সম্ভাবনা। বলেন তো প্রথম বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? অ্যান্সার হচ্ছে, সাদা আমার ছিল কয়টা? সাদা ছিল 4টা, তাহলে 4 থাকবে উপরে, আর 3টা ছিল কালো বল, তার মানে মোট বল ছিল কয়টা? 4 আর 3 60টি, তার মোট বল ছিল 60টি, তার মানে 4 ভাগ 60টি হবে, 4 ভাগ 7। এই সবাই বুঝছি প্রথম বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? আমি একটা বল যদি তুলি, 4টা সাদা 3টা কালো আছে, এর মধ্যে একটা বল তুলছি, সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা আছে কয়টা? 4টা, তাহলে উপরে অনুকূলে আছে 4টা, মোট বল আছে কয়টা? 60টা, তাহলে 4/7। এটা কি বুঝছি আমরা? এটা বুঝছি কিনা, ক্লিয়ার কিনা, একটু তাড়াতাড়ি ধুমধাম বলেন। 4/7, এটা বুঝেছি সবাই? বুঝেছি সবাই? ক্লিয়ার? ধুমধাম বুঝছেন? আচ্ছা, এখন আমরা যদি বলি দ্বিতীয় বলটা যে আমরা তুললাম সেটাও আপনার সাদা হওয়া লাগবে, তাই দ্বিতীয় বলটা সাদা হওয়ার সম্ভাবনা আমি বের করে নেবো। বলেন, একটা বল আপনি তুলে ফেলছেন,
সাদা বল 4টা ছিল, একটা বল আপনি উপরে প্রথম বলটা তুলে ফেলছেন, আর বল কয়টা আছে একটু তাড়াতাড়ি জানান। আর বল কয়টা আছে? 4টা সাদা বল ছিল, একটা বল আপনি তুলে ফেলছেন, আর কয়টা বল আছে? 4টাই আছে। কয়টা আছে এখন? আর 3টা। এখন সাদা বল আছে আর 3টা, সাদা বল আছে আর 3টা, মোট বল কয়টা আছে? মোট 7টা ছিল আগে, একটা তো সাদা বল তুলে ফেলছে, আর কয়টা বল আছে? 6টা। তার মানে মোট বল আছে 6টা। তার মানে আমাদের কি হলো, উপরে 1 নিচে 2 মানে হাফ। এই দ্বিতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ, দ্বিতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা একটা সাদা বল তোলার পরে। এখন তাহলে প্রত্যেকে সাদা হওয়ার সম্ভাবনা সমান কি হবে? প্রত্যেকে সাদা হওয়ার সম্ভাবনা বলেন, প্রত্যেকে মানে 2টা বলই সাদা হওয়ার সম্ভাবনা। সাদা হওয়ার সম্ভাবনা আমরা কি লিখবো? আমি কি বললাম যে প্রথমটা প্রথমটা সাদা হবে এবং দ্বিতীয়টাও সাদা হবে, এবং যেহেতু কথাটা বলছি তাই কি হবে বলেন তো, গুণ হয়ে যাবে। তাহলে ঢুসুম ঢুসুম করে আমরা কি দিব বলেন তো? 2/7। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি বুঝেছি? সবাই বুঝলে ক্লিয়ার লেখেন। সবাই কি বুঝেছেন? ঢুসুম ঢুসুম ক্লিয়ার? বুঝছেন কাহিনী? যে প্রথম বল সাদা কেন গুণ হইল? কারণ প্রথম বল সাদা হবে এবং দ্বিতীয় বল সাদা হবে, তখনই 2টা বলই সাদা হবে। প্রথম বল সাদা হবে এবং দ্বিতীয় বল সাদা হবে, তখনই কি 2টা বলই সাদা হবে? না হলে তো 2টা বল সাদা হবে না, 2টা বলই সাদা তো হবে না। এবং 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 মানেই হচ্ছে গুণ, এবং হইলেই হবে গুণ। ক্লিয়ার? বুঝছি? পারবো? পারবো? ঢুসুম ঢুসুম ক্লিয়ার? প্রথম বলটা সাদা হবে এবং দ্বিতীয় বলটাও সাদা হবে। হুম। আচ্ছা আচ্ছা, এইটা বিসিএস পরীক্ষায় আসা কোশ্চেন, এটা বিসিএস এ আসা কোশ্চেন আর কি। এটা এখানে লেখা নাই, তবে বিসিএস এ আসা কোশ্চেন এটা। আচ্ছা দেখেন, একটি ব্যাগে তিনটি সাদা না হওয়ার, আচ্ছা এইটা নাকি? আচ্ছা ওকে ওকে, এইটাই করি। একটি একটি ব্যাগে যে চারটি চারটি সাদা, 2টি লাল এবং 3টি কালো বল আছে, 3টি বল তোলা হলে 3টি কালো হওয়ার সম্ভাবনা কত? এখন আপনাকে আমি যদি এক লাইনে করতে বলি, পারবেন কি পারবেন না? 3টি কালো হওয়ার সম্ভাবনা কত? 3টি কালো হওয়ার সম্ভাবনা কত? যদি না বুঝেন আমি আবার ভেঙে করাই দিব। কালো হওয়ার সম্ভাবনা কত? আপনি আগে বলবেন যে 3টি কালো হওয়ার সম্ভাবনা যদি আপনাকে বের করতে হয়, তাহলে প্রথমটা কালো হইতে হবে এবং দ্বিতীয়টা কালো এবং তৃতীয়টা কালো, তাহলেই তো 3টা বলই কালো হবে। নাকি প্রথমটা কালো অথবা দ্বিতীয়টা কালো, অথবা দ্বিতীয়টা কালো হইলো কি 2টা কালো হইলো? প্রথমটা কালো এবং দ্বিতীয়টা কালো এবং 3 নাম্বারটাও কালো, তখনই 3টা বলই কালো, প্রত্যেকেই কালো। তাহলে প্রথমটা কালো হওয়ার সম্ভাবনা কত? মানে প্রথমটা কালো হওয়ার সম্ভাবনা কত? দেখেন কালো আছে কয়টা? কালো আছে 3টা। কালো আছে 3টা। মোট আছে কয়টা? যে 4 আর 2 এ 6, 6 আর 3 এ 9টা। তাহলে উপরে 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 3 নিচে 9। এবং দ্বিতীয়টা কালো, দ্বিতীয়টা কালো হওয়ার সম্ভাবনা কয়টা? একটা, একটা কালো কমে গেল, কারণ একটা কালো তো তুলে ফেলছি এখানে। 2 নাম্বারটা কালো হওয়ার সম্ভাবনা কি? একটা কালো কমে গেছে, আর আছে কি 2টা। মোটটাও একটা কমে গেছে, তাহলে কয়টা হবে? 8টা। এবং তৃতীয়টাও কালো হওয়ার সম্ভাবনা কত? 3 নাম্বারটা কালো হওয়ার জন্য কি 2টা আমি তুলে ফেলছি, আর আছে একটা কালো। মোট আছে কয়টা? মোট আছে 7টা। ঝুম ঝুম করে আপনি কাটাকাটি করেন। হ্যাঁ, ঝুসুম ঝুসুম করে কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসে কত বলেন? উপরে আসে 1, নিচে আসে 7×12 = 84, না? 1/84। ঝুসুম ঝুসুম বুঝছেন কি বুঝেন নাই? সবাই কি বুঝেছেন? ক্লিয়ার? মানে এইখানে কাহিনী এইটা যে আমরা আমরা যদি আলাদা আলাদা করে বের করতাম, যে যে প্রথমটি, আরে হয়ে গেল এটা না, এটা যদি আমরা আলাদা করে বের করতাম, তাহলে প্রথমটি কালো, এই প্রথমটি কালোর সম্ভাবনা সম্ভাবনা যদি আমরা বের করতাম, তাহলে কালো আছে 3টা আর মোট আছে আমাদের হচ্ছে 9টা, তার মানে 1/3। দ্বিতীয়টি কালোর সম্ভাবনা, তাহলে একটা কালো কমে গেল, একটা মোট বল কমে গেল, তার মানে হবে 1/4। তৃতীয়টি কালো হওয়ার সম্ভাবনা, কালো একটাও কমে গেল, একটা, আর মোটটাও একটা কমে গেছে, তার মানে 1/7। তার মানে তাহলে 3টি কালো হওয়ার সম্ভাবনা, 3টি
কালো হওয়ার সম্ভাবনা। তাহলে 1/3 গুণন 1/4 গুণন 1 ভাগ হচ্ছে 7, তার মানে 7 12 84। ক্লিয়ার? বুঝছি? ক্লিয়ার? ওকে। ঢুসুম ঢুসুম, অস্থির, পারা যাবে? আচ্ছা, আপনারা সবাই এটা কোশ্চেনের আনসার দেন দেখি। যদি আমি তিনটা বলি তুলি, তিনটা বলি যদি তুলি, তাহলে আমাদের তিনটাই কালো হওয়ার সম্ভাবনা বের করছেন, তিনটাই সাদা হওয়ার সম্ভাবনা কত? এই কালোর জায়গায় প্রত্যেকই সাদা হওয়ার সম্ভাবনা কত, এটা একটু বের করেন দেখি, পারেন কিনা একটু বের করেন দেখি। প্রত্যেকে কি হওয়ার সম্ভাবনা? সাদা হওয়ার সম্ভাবনাটা একটু বের করেন দেখি, পারেন কিনা ঢুসুম ঢুসুম করে। সাদা হওয়ার সম্ভাবনাটা বের করা যাচ্ছে কিনা? তাহলে সাদা হওয়ার জন্য কি, প্রত্যেকেই সাদা মানে কি প্রথমটা সাদা, তাহলে প্রথমটি সাদা হওয়ার সম্ভাবনা কত? প্রথমটি সাদা হওয়ার সম্ভাবনা, সম্ভাবনা কত হবে? প্রথমটা সাদা হওয়ার সম্ভাবনা কত? প্রথমটা সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে, সাদা আছে 4টা, মোট আছে 9টা, তাহলে 4/9। দ্বিতীয়টি সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে একটা কমবে, 3/8। 3 নাম্বারটা সাদা হওয়ার সম্ভাবনা, আরো একটা কমবে, সাদাও একটা কমছে, মোটো একটা কমছে, 2/7। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি, অতএব 3টি সাদা হওয়ার সম্ভাবনা, যে 3টি সাদা হওয়ার সম্ভাবনা যদি বের করি, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কত আসে? যে 4/9 গুণন 3/8 গুণন 2/7 না? আচ্ছা, তাহলে এখানে 4 একে 4, 4 দ্বিগুণী হচ্ছে 8, 2 2 কাটা যাচ্ছে, তার মানে উপরে থাকে 3। ও এখানে তো 3 ওকে 3, 3 তিরিকা হচ্ছে 9, মানে 1/3 আসে নাকি? তাহলে 1/21, সরি 1/21 আসছে, 1/21, 3 সাথে তো 21। তিন, তিন তো না, এই 3 সাথে 21 আসছে নিচে। ওকে, ক্লিয়ার? বুঝছি, পারবো? ঢুসুম ঢুসুম। ওকে, আচ্ছা আচ্ছা, একটি ব্যাগে খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আবার। একটি ব্যাগে, এটাও কিন্তু বিসিএস এ আসা কোশ্চেন। একটি ব্যাগে 4টি সাদা, 2টি লাল এবং 3টি কালো বল আছে। 3টি সাদা না হওয়ার সম্ভাবনা কত? সাদা না, এইটার সম্ভাবনা কত? 3টা বলই সাদা না হওয়ার সম্ভাবনা কত বলেন? মানে পারা যাবে না? হ্যাঁ, একইভাবে, মানে প্রথমটার মধ্যে প্রথমটা সাদা না, এটার সম্ভাবনা কত সেটা বের করতে হবে। দ্বিতীয়টাও সাদা না, সেটা বের করতে হবে। তিনটাই সাদা না, এইটাই সম্ভাবনাটা বের করতে হবে, ওই একই। আচ্ছা ঠিক আছে, এটা টাইম নষ্ট করলাম না, এটা আপনারা করে ফেলেন। এইটা করেন, একটু আলাদা টাইপের অঙ্ক করাই। একটি নিরপেক্ষ ছক্কা এবং একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে, হ্যাঁ, ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা কত? পিছাই দিছে ওটা, 10 10.5 করে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, হয়ে গেছে। ওকে, এখন দেখেন, খেয়াল করেন। আচ্ছা, একটা ছক্কা যে আছে, এখানে এবং আছে, বলেন তো এবং হইলে কি গুণ হবে নাকি যোগ হবে? এটাকে বলেন। এবং হইলে গুণ নাকি যোগ? এবং হইলে গুণ নাকি? এবং হইলে কি গুণ? ওকে, এবং হইলে গুণ। তাহলে এবং দেখলেই আপনার গুণ গুণ দেখবো। আচ্ছা, প্রথমে আমাদের ছক্কায় 5 উঠার সম্ভাবনা বের করবেন, যে ছক্কায় 5 উঠার সম্ভাবনা বা 5 আসার সম্ভাবনা কত? 5 আসার সম্ভাবনা, বলেন তো ছক্কায় কয়টা পিঠ থাকে? ভাইয়া, ছক্কায় কয়টা পিঠ থাকে? তাড়াতাড়ি, ছক্কায় কয়টা পিঠ থাকে বলেন তাড়াতাড়ি। ছক্কায় পিঠ থাকে 6টা,
তার মধ্যে 5 কি একটা পিঠ, তার মানে কি 1/6। ছক্কায় 5 কেন, ছক্কায় 1 ওঠা সম্ভবতাও 1/6, 2 ওঠা সম্ভবতাও 1/6, মানে 6টা পিঠের মধ্যে যে কোনো একটা পিঠ ওঠা সম্ভবত কত, 1/6, মানে 5 উঠতেছে, এটা সম্ভবত কত, 1/6। 1/6 মানে 5 তো একটা পিঠে যেটা 5টা পুট আছে, সেটাই তো 5, 6 উঠছে, এটা সম্ভবত তো 1/6, কারণ 6টা পিঠ আছে, তার মধ্যে একটা যে কোনো পিঠ ওঠা সম্ভবত কত, 1/6। আচ্ছা, এইচ, মুদ্রার মধ্যে এইচ মানে হচ্ছে হেড। মুদ্রার মধ্যে হেড আর টেইল দুইটা পার্ট থাকে। ওই যে আমরা যেমন আমাদের যেমন পয়সার মধ্যে থাকে না, এক পাশে শাপলা আরেক পাশে আরেকটা থাকে জিনিস, সেতু থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, যে কোনো জিনিস থাকে থাকে না, তো সেরকম হেড আর টেইল বলা হয়। তাহলে হেড আর টেইল দুইটা পার্ট আছে। তাহলে আমরা যদি বলি মুদ্রায়, মুদ্রায় মুদ্রায় এইচ আর উঠার সম্ভাবনা কত, এইচ তো একটা পার্ট, কিন্তু মোট আছে দুইটা পার্ট, হেড বা টেইল দুইটা। তাহলে অনুকূলে আছে 1, কিন্তু মোট আছে 2, হেড বা টেইল যে কোনো একটা উঠার সম্ভাবনা হাফ, এটাই। এখন দেখেন, এবং যেহেতু আছে, তার মানে ছক্কায় আমরা যদি বলি ছক্কায় আমাদের 5 উঠবে, এবং এবং মুদ্রায় এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা যদি আমরা বলি, এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা, তাহলে কি হবে, এবং যেহেতু আছে, তার মানে এখানে 1/6, এবংটা গুণ মুদ্রায় এইচ মানে কি 1/2, তার মানে হয়ে যাবে কি 1/12। ক্লিয়ার? হ্যাঁ, একটা 5 সেই জন্য 1, রাইট, একটা 5 সেই জন্য 1, 1/12। ক্লিয়ার? বুঝছি, পারবো, ডিসুম ডিসুম পারা যাবে। আচ্ছা আচ্ছা, সম্ভাব্যতার ক্ষেত্রে সেটের সূত্রের ব্যবহার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সেটের একটা উল্লেখযোগ্য সূত্র হচ্ছে এন অফ এ প্লাস বি, মানে এন অফ এ ইউনিয়ন বি আর কি, এ প্লাস বি না, এন অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে একটা সেটের সূত্র। মানে এটা বলতে যেটা বুঝায়, সেটের মধ্যে যেটা বুঝায়, মনে করেন আহ একটা ভেন ডায়াগ্রাম যদি আমরা ড্র করি, ভেন ডায়াগ্রাম, মনে করেন এইটা এ, এটা মনে করেন বি। আমি যদি বলি এ আর বি, আচ্ছা এটা এক কালি দিয়ে বিটা আরেক কালি দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বিটা আরেক কালি দিয়ে দিই, কি কালি দিয়ে দিব, এটাই দিই, বিটা আরেক কালি দিয়ে দিলাম, বিটা হচ্ছে এটা বি। তাহলে এ আর বি দুইটা জিনিস যে আছে, এদের মাঝখানে দেখেন এ অথবা বি, মানে এই পুরো অঞ্চলটা, এ অথবা বি মানে পুরো অঞ্চলটা, পুরো অঞ্চলটা যদি আমি যোগ করি, তাহলে এর পার্ট আর বি এর পার্ট যোগ করলে আমাদেরকে এই দুইটার যে কমন পার্টটা, এটা ডাবল চলে আসে, ডাবল চলে আসছে না, দেখেন তো। এর সাথে যখন আপনি বি যোগ করবেন, তাই এর মধ্যেও এইটুক জিনিস আছে, বি এর মধ্যেও এইটুক জিনিস আছে, এটা দুইবার চলে আসছে। এই কমন জায়গাটাকেই বলা হয় এ, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এ এবং বি এর মধ্যে যেটা কমন জায়গা। এ অথবা বি মানে হচ্ছে এইটুক, মানে পুরা জায়গাটা, পুরা জায়গাটাকে বলা হচ্ছে এ অথবা বি, মানে এই যে এ ইউনিয়ন বি মানে হচ্ছে পুরাটুকু। ইউনিয়ন নিলে সবকিছু নিতে হয়, সবকিছু মানে পুরা জায়গাটুকু সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইন, এইটা যেহেতু ডাবল চলে আসছে তাই একবার এটাকে বিয়োগ করতে হয়। এই যে এন অফ এ প্লাস এন অফ বি, তাই এইটা যেহেতু ডাবল চলে আসছিল এটাকে বিয়োগ করতে হয়, বিষয়টা হচ্ছে এটা। এই কথা কি বোঝা গেছে? এই কথা বোঝা গেছে? এটা হচ্ছে সেটের ফর্মুলা, এটা সেটের বিষয়টা। এটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে বিষয়টা বোঝা যায় যে আমি যদি এ এর সাথে বি যোগ করি, তাহলে এই জিনিসটা যেহেতু ডাবল চলে আসছে, এই জিনিসটুকু বাদ দিলে আমাদের আসলে আসলে আমাদের এন অফ এ ইউনিয়ন বি এর মান আসলে পাওয়া যায়। সবাই ক্লিয়ার? বুঝছি কি কাহিনী? বুঝছি? তাই সবাই বুঝছি? ক্লিয়ার? তো আমাকে এটা জানান সবাই বুঝছি কিনা। রেশুম রেশুম, বুঝলাম, ওকে। এখন খেয়াল করেন, এখন এই সেম বিষয়টাই যে প্রবাবিলিটির ক্ষেত্রেও প্রযোজ্য। এন অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ এ ইন্টারসেকশন বি। কি বলেন তো? এ ইন্টারসেকশন হচ্ছে বি, এইটা, হুম, এইটা। এখন মনে করেন পরস্পর বর্জনশীল ঘটনা। কি ঘটনা? বর্জনশীল নামটা দেখেন, কি ঘটনা?
বর্জনশীল ঘটনা। বর্জনশীল ঘটনা মানে কি? ধরেন এমন একটা ঘটনা যাদের নিজেদের মধ্যে কোনো কমন জায়গা নাই, কোনো কমন জায়গা নাই, পরস্পর কি, এটা হচ্ছে পরস্পর বর্জনশীল ঘটনা। পরস্পর যদি বর্জনশীল ঘটনা হয়, বর্জনশীল ঘটনা মনে করেন আপনাকে আপনাকে আমি বললাম যে 1 থেকে 30 পর্যন্ত, হ্যাঁ 1 থেকে 30 পর্যন্ত আমি সংখ্যাগুলো নিলাম, সেইটা 4 দ্বারা বিভাজ্য অথবা বিজোড় হওয়ার সম্ভাবনা কত? কি বললাম? 4 দ্বারা বিভাজ্য অথবা বিজোড় হওয়ার সম্ভাবনা কত? বলেন তো, 4 দ্বারা বিভাজ্য কি কোনো বিজোড় সংখ্যা আছে? ইয়েস অর নো আমারে বলেন। 4 দ্বারা বিভাজ্য এমন কি কোনো বিজোড় সংখ্যা আছে পৃথিবীতে, এক্সিস্ট করে? তাহলে 4 দ্বারা বিভাজ্য হইলে সেটা হুম মানে সেটা বিজোড় হওয়ার বিন্দু মাত্র সম্ভাবনা নাই, তার মানে এরা হচ্ছে পরস্পর বর্জনশীল। মানে একটা সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, 4 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, জীবনে এটা কেউ বিজোড় হয়? এটা হচ্ছে বিজোড়, এটা হচ্ছে বর্জনশীল ঘটনা। এটা কি ঘটনা? বর্জনশীল ঘটনা। আর বর্জনশীল ঘটনায় এদের মধ্যে কোনো কমন জিনিস থাকে না। এদের মধ্যে কোনো কমন জিনিস থাকে না মানে এটার মান কত বলেন তো? 0। তাই বর্জনশীলের ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল পি অফ এ প্লাস পি অফ বি। এইটা লিখি, মাইনাসটা বাদ চলে যায়, মাইনাসটা বাদ চলে যায়। যেমন যেমন আপনাকে আমি যদি বলি যে ভাইয়া 1 থেকে 30 পর্যন্ত যে বলছিলাম তখন, হ্যাঁ মনে করেন যে আমি বললাম যে 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত আহ 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য অথবা 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 বিজোড়, বিজোড় সংখ্যা, হ্যাঁ হওয়ার সম্ভাবনা কত? মানে আপনি দ্বৈবচনে 1 থেকে 30 পর্যন্ত একটা সংখ্যা নিছেন, সেইটা 4 দ্বারা বিভাজ্য অথবা অথবা বিজোড় হওয়ার সম্ভাবনা কত, এইটা বা সম্ভাবনা কত, এটা আপনাকে বের করতে হচ্ছে। তাহলে আপনি কিভাবে বের করবেন? খেয়াল করেন, মজার ব্যাপার যে 1 থেকে 30 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে? 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কি অবস্থা? 4 দ্বারা বিভাজ্য বিভাজ্য হওয়ার যে সম্ভাবনাটা, সেটা আমরা কেমনে বের করব? সেটাকে বের করি। হ্যাঁ সম্ভাবনা, সম্ভাবনা যদি বের করি তাহলে কি হবে? 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি আছে? 4 4 দুগুণে 8, 3 4 12, ওই যে ওইভাবে করে যে বের করছিলাম। 16 20 24 28, কয়টা আছে? 7টা আছে। 1 2 3 4 5 6 7টা আছে। তার মানে হবে 7 ভাগ 30, 7 ভাগ 30 সম্ভাবনা হবে 7 ভাগ 30, একটু আগে দেখছিলাম আমরা 7 ভাগ 30 হচ্ছিল। আচ্ছা, এখন আমি যদি বলি বিজোড় হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে 30 পর্যন্ত একটা সংখ্যা নিলে বিজোড় হওয়ার সম্ভাবনা কত? বিজোড় আছে 15টা, 15টা জোড় 15টা বিজোড়, তার মানে এটা সম্ভবত হাফ। এখন কথা হচ্ছে আমাকে এখানে বলছে অথবা, তাহলে অথবা বললে আমাদের কি হয়? যোগ হয়। এবং এইটা বর্ধনশীল, তাই যোগই থাকবে, মাইনাস কিছু করা লাগবে না। অর্থাৎ আমাদেরকে জাস্ট কি করা লাগবে, যে এই যে আমাদের যে নির্ণয় সম্ভাব্যতা যদি আমরা বের করি, যে 4 দ্বারা বিভাজ্য সম্ভাবনা যদি আমরা বের করি, 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা যে ছিল 30 ভাগ 30 উপরে 7, অথবা থাকার জন্য এখানে কিন্তু যোগ আসতেছে। মানে এইটার ফর্মুলা এইটা মানে অথবা, এই এ ইউনিয়ন বি মানে কিন্তু অথবা, এ ইউনিয়ন বি মানে এ অথবা বি, আর এ ইন্টারসেকশন বি মানে আসলে এ এবং বি, এ এবং বি। তাহলে এটা 30-এর 7, আর এটা কি অবস্থা? প্লাস হবে হাফ। এটা করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটা আসতেছে 30, এখানে 7 প্লাস হচ্ছে 15, তার মানে আসতেছে 22 ভাগ 22 ভাগ 30 নাকি? 22 ভাগ 30 কাটাকাটি করলে 11 ভাগ 15 নাকি? বুঝছি? ক্লিয়ার? টুসুম টুসুম পারবো? তাই আছে না? বুঝছি? ক্লিয়ার? তার মানে এখানে যেহেতু কোনো কমন নাই তাই বিয়োগ গেল না। আচ্ছা, দা মর্গান সেট তত্ত্ব আলাদা। দা মর্গানের সেট তত্ত্ব মানে উল্টায় যাওয়া। দা মর্গান সেট তত্ত্ব এটা না। দা মর্গান সেট তত্ত্ব হচ্ছে প্রাইমের যেটা প্রাইম, এই যে এটা যদি প্রাইম দেওয়া থাকে, আলাদা আলাদা প্রাইম নিলে ইন্টারসেকশন হয়ে যায়। এটা হচ্ছে দা মর্গান রুল। দা মর্গান আলাদা। বিজোড়টা বুঝলাম না, বিজোড় কয়টা আছে? 1 থেকে 30 পর্যন্ত বিজোড় কয়টা আছে? 15টা আছে। তাহলে বিজোড় হওয়ার সম্ভাবনা কি হবে? 15 ভাগ 30 মানে হাফ। তাহলে 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? উপরে 7 নিচে 30। আবার বিজোড় হওয়ার সম্ভাবনা কত? বিজোড় হওয়ার সম্ভাবনা হচ্ছে
হ্যাঁ, এটা সেটের জাস্ট নর্মাল তত্ত্ব, এটা দামর্গন তত্ত্ব না, সেটের সূত্র এটা। ঠিক আছে, তাহলে এটা হলো হাফ, তাহলে যোগ করে দিলে 11/15, এটাই আসছে অ্যান্সার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে মানে বর্জনশীল যদি না হইতো, যেমন বর্জনশীল না এরকম একটা আমরা কিন্তু অঙ্ক করছি, আমি আমি কিন্তু এরকম অঙ্ক করিয়েছি। এই যে দেখেন কাহিনীটা দেখেন, এই যে এই অঙ্কটা করিয়েছিলাম না, এই যে মনে রাখেন এইটা অঙ্ক করার সময় বলছি না যে এটা দিয়ে অঙ্ক করা যায়। এখন দেখেন একটি ছক্কা নিক্ষেপ করছেন, আমি এইটা দ্বিতীয় নিয়মে, এই যে এই নিয়মে যদি করাই দেই, এই নিয়মটাতে যদি করাই দেই, একটি ছক্কা নিক্ষেপ করা হইলো, সেটি জোর অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তাহলে আপনি যদি এইটা আলাদা 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 করে করেন, 2/3 কি অ্যান্সার আসে কিনা দেখেন। আমি যদি বলি জোর হওয়ার সম্ভাবনা কত, জোর হওয়ার সম্ভাবনা, জোর হওয়ার সম্ভাবনা কত, সম্ভাবনা কত? তাহলে জোর আছে কয়টা? এই ছক্কা দিয়ে আছে, ছক্কার মধ্যে 6টা পিঠের মধ্যে 3টাতে জোর আছে, 3টাতে বিজোর আছে, 6/3, 3/6, 3/6 মানে হাফ, জোর হওয়ার সম্ভাবনা হাফ। এইবার 3 দ্বারা বিভাজ্য, বলেন তো 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 3 দ্বারা বিভাজ্য, এইটার সম্ভাবনা কি হবে? 3 দ্বারা বিভাজ্য আছে 3 আর 6, তার মানে কত? 1/3। এখন খেয়াল করেন যেইটা জোর এরকম 3 দ্বারা বিভাজ্য, বলেন তো জোর ও 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, মনে করেন এইটা মনে করেন পি অফ এ, এটা হচ্ছে পি অফ এ, এটা মনে করেন পি অফ বি, কিন্তু এইখানে দেখেন পরস্পর কিন্তু এরা বর্জনশীল না। এ ইন্টারসেকশন বি এর একটা মান আছে যে জোর এবং 3 দ্বারা বিভাজ্য, জোর ও 3 দ্বারা বিভাজ্য বলেও একটা পার্ট আছে, যে জোরও হইলেও 3 দ্বারা বিভাজ্য হইতে পারে, সেটাকে 6, 6 একে তো জোর আবার 3 দ্বারা বিভাজ্য, তাহলে এরকম সংখ্যা আছে একটা, তার মানে 1/6, জোর এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/6। তাহলে আমাকে বলা হয়েছে অথবা, মানে জোর অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তাহলে জোর হওয়ার সম্ভাবনা প্লাস 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা মাইনাস জোর এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, অর্থাৎ হাফ প্লাস 1/3 মাইনাস 1/6। আমরা এটা লসাগু করলে এখানে পাচ্ছি 6, এখানে আসতেছে 3 প্লাস 2 মাইনাস হচ্ছে 1, তাহলে আসতেছে দেখেন 4/6, 4/6 মানে 2/3। দেখেন একই অ্যান্সার আসছে কি আসে নাই? ভাইয়া একই অ্যান্সার আসছে কি আসে নাই একটু জানান। একই অ্যান্সার আসছে না? একই অ্যান্সার, কিন্তু আগেরটা দিয়ে করাটা সহজ। আমি এটা জাস্ট আপনাকে থিওরিটা বোঝানোর জন্য এটা নিয়মে করাই দিলাম, কিন্তু আগেরটা দিয়ে অঙ্কটা করা সহজ। যে জোর ছিল এবং 3 দ্বারা বিভাজ্য ছিল, এরকম কি কি সংখ্যা ছিল? 2 জোর, 3 দ্বারা বিভাজ্য 3, 4 জোর, 5 কিছুই না, জোরও না 3 দ্বারা বিভাজ্য না, আর 6 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে মোট সংখ্যা আছে 4টা, মানে জোর অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 4টা, আর মোট সংখ্যা ছিল 6টা, তার মানে 2/3। এইভাবে করে আমরা শর্টই করে ফেলছিলাম। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি বুঝছেন? এইটা আগেরটা নিয়মেই করা সহজ, কিন্তু আমরা ওই নিয়মটা বুঝানোর জন্য, যে হ্যাঁ বর্জনশীলের ক্ষেত্রে বুঝানোর জন্য এই অঙ্কটা আমি করে দিলাম। সবাই কি ক্লিয়ার? বুঝেছেন? ঢুসুম ঢুসুম অস্থির, পারা যাবে? ওকে, আচ্ছা। এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে জাস্ট জানতে হবে সেটের সূত্রের ক্ষেত্রে, সেটা সেটা হচ্ছে যদি স্বাধীন হয়, পরস্পর যদি স্বাধীন থাকে, স্বাধীন ক্ষেত্রে আমরা দেখলাম না, স্বাধীনের ক্ষেত্রে যেহেতু পি অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি সমান কি পি অফ এ ইন্টু পি অফ বি, একটু আগেই বললাম। এই যে এইটা যদি থাকে, মানে পরস্পর যদি স্বাধীন কথাটা উল্লেখও থাকতে পারে, অথবা একটু আগেই দেখলাম যে এবং এর জন্য কি হয়, এবং এর জন্য কি হয় বলেন তো? গুণ হয়। এবং এর জন্য কি হয়? গুণ হয়। তো এইরকম টাইপের অঙ্ক, যেমন এই যে দেখেন আপনার ইয়েতে দেওয়া আসছে, ইয়েতে চলে আসছে, সেটা কি 44তম বিসিএস এ আসছে। 44তম বিসিএস এ কি কোশ্চেন আসলো? যে এ আর বি স্বাধীন, এ আর বি স্বাধীন হইলে বলেন তো এ ইন্টারসেকশন বি এর মান কত হবে? এই দুটার গুণফল, এই দুটার কি হবে বলেন তো? গুণফল। এই দুটাকে জাস্ট আমরা গুণ করব, 3 3 কাটা গেল, তার মানে 1/4। এইটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান। কিন্তু আমার চাইছে পি অফ এ ইউনিয়ন বি এর মান। আমরা তো জানি পি অফ এ ইউনিয়ন বি কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান তো 1/4 পেয়েছেন, তাহলে 1/3 প্লাস 3/4 মাইনাস হচ্ছে 1/4, তার মানে 3 আর 4 এর লসাগু হচ্ছে 12। এখানে আসতেছে 4 প্লাস এখানে 3 তিরিকা হচ্ছে 9 মাইনাস 3, তার মানে আসতেছে 13 থেকে 3 গেলে 10, তাহলে 10/12 মানে হচ্ছে 5/6।
তার মানে এটার অ্যান্সার হচ্ছে 5/6। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যদি স্বাধীন হয়, স্বাধীনের ক্ষেত্রে আমাদের মান কিন্তু ওই যে ওইটা যে এবং হইলে গুণ হয়, এটা স্বাধীনের ক্ষেত্রে স্বাধীন কথাটা উল্লেখ থাকলেই আমাদেরকে মাথায় রাখতে হবে এইটার মান হচ্ছে এইটা গুণন এইটা। যদি বর্জনশীল উল্লেখ থাকে তাহলে এইটার মান হবে 0, বর্জনশীল থাকলে এটার মান হবে 0, আর স্বাধীন থাকলে এ ইন্টারসেকশন বি এর মান হবে এটার গুণফলটা। ঠিক আছে, ওকে ক্লিয়ার, বুঝছি পারবো। স্বাধীন হইলে আমাদের জাস্ট গুণফলটা হবে। আচ্ছা, স্বাধীনের ক্ষেত্রে এই ধরনের যদি অঙ্ক আপনি দেখেন, এই ধরনের অঙ্ক দেখলেও আপনি সহজেই করতে পারবেন। সেটা কি, ভালো করে আগে বুঝেন, খুব সুন্দর করে বুঝেন, সেটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে কি যে এ বি যদি স্বাধীন হয়, আপনার স্বাধীন হয়, তাহলে এটা এই জিনিসটা আপনার থিওরি দিয়ে বুঝাই দিচ্ছি। থিওরিটা আগে বুঝবেন, থিওরিটা বুঝলেই সুবিধা। লাস্ট অঙ্ক আমাদের এটা। মনে করেন এ ও বি হচ্ছে স্বাধীন। আরে এ ও বি হচ্ছে আমাদের কি বলেন তো স্বাধীন। তাহলে এই থিওরিটা হচ্ছে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান আমরা একটা তো পাইলাম কি বলেন তো, পি অফ এ ইন্টু হচ্ছে পি অফ বি, এটা যেমন আমরা পাবো, তাই না? পি অফ এ ইন্টু হচ্ছে পি অফ বি। ওকে ক্লিয়ার। আচ্ছা, এখন আমি এইটার পরস্পরের ক্ষেত্রে যদি নির্ভরশীলতা দিয়ে আমি যদি বের করি, এইটার আরেকটা সিস্টেম হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বের করার একটা সিস্টেম হচ্ছে যে, দেখেন পি অফ এ ইন্টু পি অফ এ হয়েছে, এ ঘটনাটা ঘটেছে, এইটা শর্তে বি হওয়ার সম্ভাবনা। মানে নিচে এ মানে এ ঘটেছে, এ একটা ঘটনা ঘটেছে, এইটা শর্তে বি হওয়ার সম্ভাবনা। আবার বলি, অথবা আমি যদি পি অফ বি নেই, তাহলে পি অফ বি ইন্টু বি ঘটেছে যেটা ঘটেছে এইটা শর্তে এ হওয়ার সম্ভাবনা, এটা। আচ্ছা, এইদিকে যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বি মানে পি অফ এ ইন্টু পি অফ বি, তাহলে সেইখান থেকে আমরা কিন্তু যে কোনো একটা মান বের করে ফেলতে পারবো। দেখেন একটু খেয়াল করেন এই জায়গাটা, এটা আমাদের লাস্ট কোশ্চেন, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন। দেখেন এইখানে দেওয়া আছে পি অফ এ, দেখেন আমরা জানি যে পি অফ এ ইন্টারসেকশন বি মানে পি অফ এ ইন্টু হচ্ছে পি অফ বি, এটা যেমন জানি আমরা। আবার এখানে যেহেতু এ আছে নিচে, তার মানে পি অফ এ ইন্টু পি অফ কি বলেন তো বি ঘটেছে, এ ঘটেছে, এইটা শর্তে বি হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা এইখান থেকে আমরা যদি এই দুইটা থেকে আমরা যদি এটার মানটা বের করার চেষ্টা করি, তাহলে আমাদের মানটা চলে আসবে যে এই দুইটার গুণফল করলাম, এই দুইটার গুণফল থেকে কিন্তু আমাদের মানটা চলে আসবে। এখন খেয়াল করেন, যেহেতু এ আর বি পরস্পরের কি, এ আর বি হচ্ছে পরস্পরের স্বাধীন, তাহলে এ ঘটেছে সেইটার শর্তে বি হওয়ার সম্ভাবনা কি হয়ে যাবে বলেন তো, 0 হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে ক্লিয়ার, ওকে। তাহলে স্বাধীনতার এই সূত্রটা আমাদের মনে রাখলেই হয়ে যাবে। এই সূত্রটা আপনার মনে রাখবেন সবসময়, যে একটা হচ্ছে যে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান, যে পি অফ এ ইন্টু হবে হচ্ছে পি অফ বি, এটা হচ্ছে স্বাধীনের ক্ষেত্রে। আর যদি শর্তাধীন সম্ভাব্যতা হয়, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি হবে পি অফ এ ঘটেছে এই শর্তে বি হওয়ার সম্ভাব্যতা, অথবা বি ঘটেছে এইটা শর্তে এ হওয়ার সম্ভাব্যতা। তা এই দুইটা জিনিস মনে রাখলেই আপনাদের আসলে হয়ে যাবে। তো ঠিক আছে, আপনাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।